স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। ইতিমধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে পেশ করা হয়েছে। নানা আঙ্গিকে বাজেটের উপর আলোচনা হয়েছে এবং এই আলোচনা চলবে মাসব্যাপী, কেননা জাতীয় সংসদে এখনো বাজেট আলোচনা বাকি রয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ডক্টর ওয়ারেসুল করিম এবং বিজনেস ডেইলি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদক জনাব সিদ্দিক ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব ওয়ারেসুল করিম, শুরুতে আপনার কাছেই আসি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন যে আসলে অর্থনীতির যে দুরবস্থা তিনি সেটি স্বীকার করেছেন, অ্যাড্রেস করেছেন এবং বলেছেন যে আসলে আগামী 2 বছর লাগবে এই দুরবস্থা কাটাতে। তো এই যে উনি আশা প্রকাশ করেছেন আর তার বিপরীতে উনি যে বাজেট দিয়েছেন, আপনার কি মনে হয় যে ওনার এই আশাবাদের সাথে সঙ্গতি আছে যে বাজেট উনি পেশ করেছেন জাতীয় সংসদে? থ্যাংক ইউ তোফায়েল, আপনি খুব অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি জিনিসটা আইডেন্টিফাই করেছেন যে 2 বছর এবং কোনো নিউজ পেপারে বলেছে 3 থেকে 4 বছর লাগবে ইকোনমি ঘুরে দাঁড়াতে। মাননীয় অর্থমন্ত্রী এটা বলেছেন এবং আমি মনে করি এটা ডায়াগনোসিস ইজ কারেক্ট, কারণ উনি নিজেও বিজনেসের সাথে ইনভলভড। উনি বাংলাদেশেরই রাজপথে আন্দোলন করে এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসেবে বিএনপি সিনিয়র লিডারশিপে যারা ছিলেন তারা সবাই বাংলাদেশের ইকোনমি বিজনেস এটার উপর পালসের উপর তাদের দে হ্যাভ এ ট্যাব অন দ্য পালস, সো দে নো হোয়াট ইজ গোয়িং অন এবং দ্য স্টেট অফ দ্য ইকোনমি। একটা ইন অল ফেয়ারনেস আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার যখন বিদায় নিলেন বিএনপির হাতে একেবারে বিধ্বস্ত একটা অর্থনীতি দিয়েছে, এটা বলা ফেয়ার হবে না। এখানে ডক্টর ইউনূসের মন্ত্রিসভার কেউ নেই, কিন্তু আমি একজন অবজারভার, যে সিটিজেন বলছি যে তার চেয়েও খারাপ অবস্থা কিন্তু ডক্টর ইউনূস পেয়েছিলেন। যেমন রিজার্ভের কী অবস্থা ছিল, 18 বিলিয়ন ছিল, সেখান থেকে এক পর্যায়ে 34 বিলিয়ন, অলমোস্ট ডাবল। এটা উইদিন এ স্প্যান অফ 14 to 15 মান্থসে উনি এটা করেছেন। তারপর শেষ দিকে আবার ডিপেন্ড করে আপনি কোন মেজারমেন্টে, ইভেন সবচেয়ে কনজারভেটিভ মেজারমেন্টেও কিন্তু তোফায়েল 30 বিলিয়নের নিচে নামে নাই। তারপর অনেকগুলো পেমেন্ট করে গেছেন উনি, আদানির পেমেন্ট, এসিওর পেমেন্ট এবং অনেকগুলো আউটস্ট্যান্ডিং পেমেন্ট উনি ক্লিয়ার করেছেন। সো ডক্টর ইউনূসের সময় আমি মনে করি গ্রোথ ওই যে 3.5 3.69 বা 4 এটা দেখা গেলেও ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল ছিল। প্রথম কয়েক মাস তো একেবারেই শান্তির একটা সুবাতাস ছিল বাজারে। যাক, সেটা ডক্টর ইউনূসের আমলের সাফাই গাওয়া আমার উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে যে অর্থমন্ত্রীর বক্তৃতায় আমি মনে করি এই রেফারেন্সটা আসা উচিত ছিল, বিকজ ইউ হ্যাভ টু বি ফেয়ার। আপনি ন্যায্য এবং ইনসাফ আপনাকে করতে হবে। সো উনি অর্থনীতির যে অবস্থা, দুরবস্থা, এগুলো ফেয়ার না অর্থনীতিকে, বরং ডক্টর ইউনূস মোটামুটি একটা রিজনেবল শেপে রেখে গেছেন। খরচ বাড়ান নাই, মোস্ট ইম্পর্টেন্টলি অনেক জায়গায় ওনারা খরচ কমিয়েছেন এবং দেখিয়েছেন যে এখানে একদম জাস্ট ধরুন ব্রিজটা হয়ে গেছে, হওয়া ব্রিজের পাশে আবার আরেকটা বিল্ডিং বানাবে, সেই বিল্ডিং আবার হয়তো খালি পড়ে থাকবে, এসব জিনিস অনেক কাটছাট করে ওনারা দেখিয়েছেন যে ইট ইজ পসিবল। যাক, তবে এটা ঠিক যে স্টিল ইকোনমিটা খুব ভালো অবস্থায় উনি পান নাই, তো এটা তো কেউই পায় না। 2009, 7 এবং 8-এর পর কোনো অর্থমন্ত্রী বলেননি যে তিনি অর্থনীতি ভালো অবস্থায় পেয়েছেন এ পর্যন্ত? আমি দেখি না, কারণ 2008-9-এ ওই যে আমাদের মনিউদ্দিন ফখরুদ্দিন সাহেবের ওনারা যেভাবে রেখে গেছেন, কারণ সে সময় তো মনে আছে কতটুকু খারাপ হলে আপনি ডাল ভাত নিয়ে বিডিআর কর্মসূচিতে খাওয়াতে হয়, তাই না? অলমোস্ট লঙ্গরখানা খুলেছেন এবং ওই যে ঘোড়া আনতে চালানতে গিয়ে ঘোড়া নিয়ে ফিরেছেন এবং মাত্র 5,000 টন চালের জন্য কি মাননীয় সেনাবাহিনী প্রধানের। সো আমাদের ওই সময় অলদো এশিয়াতে ফুড স্টেপল ফুডের চালের, আপনি তো অনেক বোধহয় তরুণ ছিলেন তখন, প্রায় 20 বছর হয়ে গেছে, আমরা দেখেছি। যাক, তবে যেটাই পেয়েছেন না সেখানে উনি এত বিশাল একটা বাজেট, অর্থনীতির অবস্থা যদি খারাপই হয়, উনি নিজে জানেন যে এক্সপোর্ট হ্যাড বিন ডিক্লাইনিং 7 পয়েন্ট, ইভেন বছর শেষেও জুন টু জুন কিন্তু আমরা 7.4% ডিক্লাইন দেখেছি, যেখানে বাংলাদেশের মতো একটা গ্রোয়িং ইকোনমি, ডেভেলপিং কান্ট্রি, সেখানে অলওয়েজ কোনো বছরই কিন্তু আগের চেয়ে কম হওয়ার কথা না, কম না, ইভেন যদি স্ট্যাটিকও থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে দেয়ার ইজ ওয়ার্নিং সাইন। ওই যে একটা কথা বলে না যে ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড ইফ ইউ ডোন্ট মুভ ফরওয়ার্ড দেন ইউ আর মুভিং ব্যাকওয়ার্ড। দাঁড়িয়ে থাকাটা কিন্তু ইজ নট অ্যান অপশন। সেখানে আমরা দাঁড়ানো তো দূরের কথা, আমরা পেছনে চলে গেছি, আগানো তো দূরের কথা। অন এক্সপোর্ট, এবং এক্সপোর্টটা ইজ ক্রিটিক্যাল, কারণ এক্সপোর্টের উপর অনেক কিছু আচ্ছা, এক্সপোর্ট কম হলে ইম্পোর্টও কম হবে, মেশিনারি ইম্পোর্ট, এটা ঠিক যে ডক্টর ইউনূসের সময় আবার ডলার প্রিজার্ভ করার জন্য ওনারা ক্যাপিটাল মেশিনারি আনতে কম বলেছেন। যাক, এখন কনসিস্টেন্সির ব্যাপারে বলছি যে ইনফ্লেশন রাইট নাও ওভার 9,
ওনারা বলছেন যে 7.5 আনবেন 7.5 আনবেন এবং 5 ইয়ার। আমরা সেটা নিয়ে আলোচনা যাবো, কিন্তু আপনাকে একটু প্রথমে যে প্রশ্নটি আর কি মানে করেছেন আর কি, আপনি কি মানে এই বাজেটে ওনার কথা এবং কাজের মিল খুঁজে পেয়েছেন কিনা? আমি কয়েকটা ব্যাপারে ইন্সপায়ার্ড, যে মানে বাজেটটা ফিলোসফিক্যাল কতগুলো ভালো ভালো কথা বলেছে, যেটা কিন্তু কিন্তু সেই কথাগুলোর সাথে এবং অর্থনীতির যে সামনে মানে ট্র্যাকে নিয়ে আসার জন্য যে 2-3 বছর সময় দরকার, এটা আমার মতে প্রয়োজন ছিল। এখন একটা লো ট্যাক্স, লো এক্সপেন্ডিচার, হাই গ্রোথ, মানে স্ক্যাফোল্ডিং যেটাকে আমরা বলি, আপনি রোগীকে প্রথমে আপনি শক্ত না হয়ে তাকে আপনি ওই 2-3 বছর, রোগী বলবো না, মানে তাকে আরও শক্তি অর্জন করার পর তখন সে মাসেলটা ফ্লেক্স করতে পারতো, তখন আপনি হাই ট্যাক্সে যেতেন। এখন অলরেডি কর্পোরেট ট্যাক্স ইজ ভেরি হাই। দু একটা জায়গায় ওনারা অ্যাডভান্স ট্যাক্স কমিয়েছেন, কিন্তু আমি মনে করি না এখনও ওনার যে যদি ইকোনমি নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা যদি উনি বিশ্বাস করে থাকেন, তাহলে তার রিফ্লেকশন কিন্তু ওনার এক্সপেন্ডিচারেও নেই, রেভিনিউ কালেকশনেও নেই। ধন্যবাদ করিম। জনাব সিদ্দিক, মানে এই বাজেটে সম্পদ আহরণের যে বিশাল লক্ষ্যমাত্রা আছে, সেটা সবাই বলেছেন যে এটা প্রায় অকল্পনীয়, এবং ডক্টর মোস্তাফিজুর রহমান বলছিলেন যে এই হারে সম্পদ আহরণ করতে হলে 25-30% গ্রোথ লাগবে। তো এরপরও এ ধরনের একটি প্রকালন অর্থমন্ত্রী করেছেন। আমরা যদি সেই মানে যেহেতু একটি গণঅভ্যুত্থান পরবর্তী এবং বিএনপি সরকারের প্রথম বাজেট, আমরা ধরেই নিলাম যে অনেক চাপ ছিল অর্থমন্ত্রীর উপর, কিন্তু তারপরও উনি যেই বাজেটটি দিলেন না সম্পদ আহরণের, এই সম্পদ আহরণ করা যাবে না সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে এই বাজেটের ভবিষ্যৎ বছর বা 6 মাস পরে বা এই সামনে অর্থ বছরের শেষের দিকে যে এই বাজেট কেমন আমরা দেখতে পাবো? আমরা তো একটা সংস্কৃত বাজেট শেষ পর্যন্ত সরকার দেয়, আমরা দেখি, এবং সেখানে কত কাটছাট হয় সেটাও আমরা দেখি। ধন্যবাদ। আসলে বাজেটটা একটা নাম্বার, একটা ইকোনমিকে ফোকাস করার জন্য কিছু নাম্বার ইউজ করা হয়, যে আসলে এটাই বাজেট। আসলে এক বছরের একটা পরিকল্পনা থাকে। তো এখানে একটা ঘাটতি বাজেট, এটা এদেশে অনেক দিন থেকেই হচ্ছে, নতুন কিছু না। কারণ ঘাটতি বাজেটটা ইন দ্যাট সেন্স, যে ঘাটতি বাজেট মানে হলো যে ইকোনমিক খারাপ অবস্থা, তা কিন্তু না। কারণ একটা উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেটটাই হবে, এটাই স্বাভাবিক। যদি সারপ্লাস বাজেট হয় তাহলে তো আর কাজকাম করার দরকার নাই। ইন দ্যাট সেন্স যে মানুষের মধ্যে একটা মানে টু ডু সামথিং ফর দ্য বেটার মানে ফিউচার, একটা স্পিরিট, যেটা বলা হয় আমরা ইকোনমিক্সে যেটা পড়ানো হয়, যেটা হলো এক্সপেকটেশন। তো এই এক্সপেকটেশনটা কিন্তু একটা বড় ধরনের একটা ইকোনমিতে একটা ফোকাস করে। যেমন আমি এখানে একটা জিনিস বলতে চাই, যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এর ফলে কিন্তু তেলের দামটা বেড়ে যাচ্ছে বা অনেক জিনিসের দাম বাড়ছে, এটা কিন্তু এক ধরনের এক্সপেকটেশন, এটা কিন্তু বাড়বেই। দিস ইজ দ্য ইকোনমিক এক্সপেকটেশন। তো এই এক্সপেকটেশনটা একটা ইকোনমিক থিওরিতে বা একটা ইকোনমি রান করতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন দ্যাট সেন্স আমাদের ঘাটতি বাজেটে যেতে হচ্ছে এবং যেতে হবে সামনে। কিন্তু এমন কিছু নাম্বার আমরা সেট করব না যেটা একেবারেই মানে খুবই মানে একটা বিশাল একটা ব্যবধান। তো এখানে যে নাম্বারটা এখানে বলা হচ্ছে, যে আমাদের যে রেভিনিউ যেটা মেইনলি যেটা আমরা আহরণ করে থাকি, এটা আমরা অনেক পিছিয়ে আছি। এটা অস্বীকার করার কোনো মানে আমাদের মানে কি বলবো, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু এখানে যে জিনিসটা আমরা দেখতেছি, হয়তোবা সরকারের কোনো পরিকল্পনা আছে যে তারা যদি মডার্নাইজ করে সিস্টেমটা, মনে করেন যে যদি আমরা হিউম্যান টাচটা যদি কমাইতে পারি, দ্যাট ইজ অটোমেশন, এবং আরও যদি কিছু যদি তারা যদি টেকনিক, সেটা এখানে কিন্তু ডিটেলস বলা হয় নাই, কীভাবে এটাকে আমরা মোবিলাইজ করব, এটা কিন্তু এখানে বলা হয় না। এটা বলা যায় না যে আসলে উনি জানা নাই দেখেই আসলে বলা নাই, জানা থাকলে তো বলা থাকতোই না। এইখানে এটা ঠিক এভাবে বলাটা মেকানিজমটা কি সম্পদ আহরণের এমন কি ওভার দ্য নাইট? এখন এখানে আমি ছোট্ট একটা জিনিস বলতে চাই, যদি সম্পদ আহরণটা এমনভাবে হয় বা ট্যাক্স কালেকশনটা মোবিলাইজেশনটা এমনভাবে আমাদের দেশে হচ্ছে, এটা ট্রেডিশনাল ওয়েতে কিন্তু হচ্ছে। ইভেন আমরা যে মোবাইলে যে ট্যাক্সটা এটা লোড করতেছি, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি 100 টাকা লোড করতেছি, কিন্তু এটা কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু আপনাকে 100 টাকা দেখাবে না, ওখানে কিন্তু সাথে সাথে কিন্তু কেটে নিচ্ছে যে আপনার এআইটি কত, ভ্যাট কত, সেল ট্যাক্স কত। বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখি যে ডিমান্ড নোট কত নেয়, তারপরে হ্যাঁ বিদ্যুতে দেখতেছেন, কিন্তু এখানে কোনো দেখবেন আপনারা। তাহলেই কিন্তু এই জিনিসগুলো অনেক কিন্তু আপনার ট্যাক্স কিন্তু মোবিলাইজেশন বাড়বে। তো এই যে অনেকগুলো হয়তো এক্সপেকটেশন থেকেই তারা এটা হয়তো বা প্রজেক্ট নাম্বারটা হয়তো বা তারা প্রজেক্ট করছে যে এত হইতে পারে,
এটা মানে কিন্তু হয়েছে তা কিন্তু না, না। হইতে পারে। তো একটা হয়তো নাম্বারটা হয়তো দেখা গেলো যে এখানে হয়তো দেখা গেলো তারা বলতেছে যে 6 ট্রিলিয়ন বা 6.5 ট্রিলিয়ন বা এই ধরনের একটা নাম্বারের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের রিয়েল কিন্তু 6 ট্রিলিয়নে যাচ্ছে না কোনো সময়। আমরা কিন্তু যদি বাজেটের যদি আমরা স্টেটমেন্ট দেখি তাহলে কিন্তু দেখবেন যে আপনার এনবিআর এর পোর্শন বা ট্যাক্স পোর্শন আমরা কিন্তু গত ফিসক্যাল 25-এ কিন্তু এটা প্রায় নিয়ারলি 5 ট্রিলিয়ন অ্যাজ পার দ্য ডেটা প্রোভাইডেড ইন দ্য বাজেট ডকুমেন্ট। তো এটা যদি একটু বাড়ে তাহলে মনে করেন যে এটা হয়তো বা 6 যেতে পারে বা হয়তো কাছাকাছি যেতে পারে। তো এই এক্সপেকটেশন থেকেই তারা নাম্বারটা লিখছে। এটা মানেই যে এই নয় যে এটা এসিভ হবেই। এখানে অনেকগুলো ইনসিডেন্ট হতে পারে, অনেকগুলো ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, আল্লাহ মাফ করুক, অন্য কোনো কারণে যুদ্ধ হতে পারে, আরও ভয়াবহ আকার ধারণ করলে আমাদের মোবিলাইজেশন কমে যাবে, কারণ ট্যাক্সটা নির্ভর করে ইকোনমিক মোবিলিটির উপরে। যেমন আমি মনে করি যে এই যে মনে করেন যে আপনার এই যে যুদ্ধ, এই যে সংঘাত, আমাদের ইম্পোর্টের অবস্থা খারাপ, এক্সপোর্টের অবস্থা কিন্তু খুব সুবিধাজনক নয়। তার মানে কি ট্যাক্স মোবিলাইজেশন কিন্তু কমবে, যদি ইম্পোর্ট কমবে ট্যাক্স মোবিলাইজেশন কমবে। তো এই জন্য আমাদের গত কয়েক বছরে আপনি ইম্পোর্ট দেখেন খুবই খারাপ অবস্থা, ভালো না কিন্তু। তার মানে ইম্পোর্ট কিন্তু ওখানে কিন্তু ট্যাক্সটা কমে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো তারা হয়তো কনসিডার করেই হয়তো একটা নাম্বারটা লিখছে। তবে হ্যাঁ, এটা নাম্বারটা অনেক বেশি। হ্যাঁ, এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথে হাঁটছেন অর্থমন্ত্রী, সেটা তো হ্যাঁ, অতটা ঝুঁকিপূর্ণ পথে হয়তো উনি হাঁটা চাচ্ছে না, কিন্তু এখন সময় বলে দেবে কতটা উনি ওভারকাম করতে পারবে। ধন্যবাদ জনাব সিদ্দিক। জনাব করিম, সামাজিক নিরাপত্তার আওতা অনেক বেড়েছে, সরকারের রাজনৈতিক কিছু ইশতেহারও ছিল, সেটি প্রশংসার যোগ্য, ঠিক আছে, কিন্তু অর্থনীতিকে উৎপাদনমুখী করতে আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু দেখেছি এভাবে নগদ সহায়তা দেওয়ার সংস্কৃতি কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশও আছে বিভিন্ন ধরনের যোজনার মাধ্যমে। তারপরে নারীদেরও এই সম্প্রতি শুভেন্দু অধিকারী সরকারও এরকম কিছু প্রতিশ্রুতি দিয়েছে, এবং দক্ষিণের অনেক স্টেটগুলোতেও ভারতে দেখা যাচ্ছে এরকম সরাসরি জনগণকে প্রণোদনা দেওয়ার কার্যক্রম আছে। তো এগুলো আসলে অর্থনীতিকে কতটা সচল করে? রেদার যদি আপনি অর্থনীতিকে উৎপাদনমুখী করার চেষ্টা করেন, সেটা কি অধিক যুক্তিযুক্ত কিনা, যেখানে এখনও আমাদের দেশে গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগের নিশ্চয়তা নেই? প্রথম কথাটা তোফায়েল, যে কোনো অর্থনীতিবিদ এটা স্বীকার করবেন, অর্থনীতির ছাত্র মানে ম্যাক্রো ইকোনমিক্সের 101, যে ট্রান্সফার পেমেন্ট, এই যে আমরা যেটা হ্যান্ডআউটস বলি, এটা মূলত আপনার থেকে নিয়ে ধরুন আমাকে দেয়া। ট্রান্সফার পেমেন্ট ডাজন্ট কন্ট্রিবিউট এনিথিং টু জিডিপি। জিডিপিতে কন্ট্রিবিউট করে কনসামশন, দেন ইনভেস্টমেন্ট। সো একটা ক্লাসিক ফর্মুলা আছে, সিদ্দিক ভাই জানেন, C+I+G গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে যেটা ট্রান্সফার পেমেন্ট পোর্শনটা, সেটা কিন্তু এক্সক্লুডেড, মানে জি এর আমরা শুধু ইনভেস্টমেন্টটাই সেখানে হিসাবে নেওয়ার কথা। সো ওনাকে ভুল বুঝিয়েছেন আমার ধারণা, যে আপনি 7 লাখ কোটি টাকা যদি আপনি মানে 9 লাখ কোটি টাকার বাজেট, মানে আপনি জিডিপি 9 লাখ কোটি টাকা বাড়িয়ে দিচ্ছেন। নো, ওই যে 1,44,000 কোটি টাকা যেটা ট্রান্সফার পেমেন্ট, যদি আরও বাড়াতেনও আপনি 3 লাখ কোটিও বাড়ানোর ইচ্ছা তো আছে। আমি মনে করি আরও বেশি দেওয়া যায়, এবং এটা নিয়ে আমি আপত্তি করবো না, কারণ আমি মনে করি উন্নত বিশ্বের যেসব দেশে আমি মানে আমার থাকার সুযোগ হয়েছে, পড়াশোনার সুযোগ হয়েছে, সেখানে আছে। আর আমরা তো যা দিচ্ছি এটা অন দ্য হোল কিন্তু অনেক অ্যামাউন্ট, 1,44,000 কোটি টাকা এই মুহূর্তে বাজেটের প্রায় মানে মোর দ্যান নিয়ারলি 23-24%। বাট নেভারদ্যালেস যে পাচ্ছে সে কয় টাকা পাচ্ছে? 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। এটা তো না, 2,500 টাকাও পাবে হয়তো। 2,500 টাকা হলো কার্ডেরটা, কিন্তু অন্যান্য যে বিধবা, তারপরে ডিস্টিটিউট ওয়েমেন বা মানে আছে, সেখানে একজন নারী বা একজন ইভেন বার্ধক্য, একজন আমি যদি বাংলাদেশে বুড়ো মানে বাংলাদেশ, আমি তো এদেশের নাগরিক, আমাকে 800-800 টাকা দেয়া, এটা মানে দিনে 30 টাকা, তাই না? তাহলে মাসে 900 টাকা। সো এগুলো কিন্তু মিনিংলেস এখানে। তারপর আমি খরচটা বন্ধ করতে বলি না, আমি মনে করি এখানে আরও কম সংখ্যক মানুষকে যদি টার্গেট করা যায়, করে যার কাছে পৌঁছালে একটা ডিসেন্ট মোটামুটি হ্যান্ড আউট তার কাছে হবে, ধরুন অন্তত চালের দামটা হবে, বা একবার ডাক্তারের কাছে যেতে পারবে, বা একটা লুঙ্গি কিনতে পারবে, একটা জামা, এরকম হয়ে আপনি 60 লক্ষ 80 লক্ষ লোককে দেওয়ার দরকার নেই 10-20 টাকা করে। আপনি 1 লক্ষ মানুষকেই বা 5 লক্ষ মানুষকেই আপনি দিন, স্বাবলম্বী করে তুলুন তারা একটা মানে তাদের মতো 3 বেলা খাবারের। সেকেন্ডলি, এটা নিয়ে একটা ওই যেটা বললাম যে হাইপটা তৈরি হয়েছে, এখন যদি ফ্যামিলি কার্ডের আপনি 2,500 টাকা করে দেন, তাহলে বছরে 30,000 এই পার ফ্যামিলি, 4 কোটি ফ্যামিলিকে দিলে 1,20,000 কোটি টাকা। এটা
এটা আমি জানি না, এটা একটা বিপর্যয় তৈরি করবে। এবং মানে লাকিলি আমার মনে হচ্ছে যে গুড সেন্স হ্যাজ প্রিভেইলড। কীভাবে ওনারা কিন্তু 4 কোটিকে এখন আর দেওয়ার কথা বলছেন না, যদিও মুখে এখনও কোথাও বলেননি যে দেবো না, কিন্তু আমার মনে হয় যে সর্বোচ্চ 1 কোটি মানুষকে 1 কোটি ফ্যামিলিকে হতে দেবেন। বিকজ ওনারা কয়েকটা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করছেন, যে এই 8টা ক্রাইটেরিয়াতে ধরুন ফ্যামিলি সাইজ, পভার্টি, এগুলোতে যে কোয়ালিফাই করবে, সবচেয়ে ভালো র্যাঙ্কিং যার হবে, স্কোরিং করে তাকে, আমি মনে করি ইটস এ গুড স্ট্র্যাটেজি। এবং কোনো ফ্যামিলিকে আমি মনে করি শুধু 2,500 কেন, আপনি 3, 3,500, 4,000 দিন, আচ্ছা গেল। বাট এটা মনে রাখবেন ডিয়ার ফাইন্যান্স মিনিস্টার, যে ট্রান্সফার পেমেন্ট ডাজ নট কন্ট্রিবিউট এ সিঙ্গেল থিং টু ইউর জিডিপি, ইভেন ইন্টারেস্ট পে, মানে অর্থাৎ এই বাজেটের মধ্যে ইনভেস্টমেন্ট পোর্শনটা কতটুকু করছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সিদ্দিক ভাই যেটা বললেন যে ইকোনমি, মানে আমাদের জিডিপির আকার, এই জিডিপির আকার কিন্তু আজকেরই পত্রিকায় আছে। আমি এমনি পরশুদিন একটা প্রোগ্রাম বলেছিলাম যে আই ডোন্ট বিলিভ যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ভারতের চেয়ে বেশি। এটা আপনি আপনার কর্মচারীদের, আপনার বাসায় যারা কাজ কর্ম আপনি জিজ্ঞেস করে দেখেন যে এটা কেউ বিশ্বাস করে না, এবং এটা আসলেই অসত্য। কারণ আমরা এর আগে 5 আগস্টের পর যে স্টাডিগুলো হয়েছে, আর বিগত সময়ে আমরা কিছু নাম্বার টেম্পারিং এর অভিযোগ আমরা তো, হ্যাঁ আমরা 5 আগস্টের পর তো এটা হোয়াইট পেপারে, এবং মানে জার্নালিস্ট কমিউনিটি তো জানেনি, ইকোনমিস্টরাও জানে যে এখানে প্লাস আজকের সম্পদ বৈষম্য তো আছে, যদি সেটা ঠিক সত্যও হয়, স্টিল দেয়ার আর এ লট অফ পিপল, এত মানে তীব্র সম্পদ বৈষম্য আছে বা আয় বৈষম্য আছে। এবং জনগণ জানে। আমি আপনার ভিউয়ার্সদের জন্য যে 3,000 টাকা ডলার যদি পার পার্সন হয়, তাহলে একটা ফ্যামিলি অফ 5, হাজব্যান্ড, ওয়াইফ, 2 বাচ্চা, বা আর যদি নবজাতকও থাকে তার ঘাড়েও কিন্তু 3,000। তার মানে একটা ফ্যামিলি ইনকাম অন অ্যাভারেজ $15,000। ইটস আনবিলিভেবল। এটা উন্নত দেশে অনেক জায়গায় নেই। সেখানে তো ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা দেওয়া তো এটার সাথে সাংঘর্ষিক। আপনি অ্যাভারেজ, এবং আমি চিন্তা করে দেখেছি যদি আমি একদম লোয়েস্ট কোয়ার্টাইল, 4th কোয়ার্টাইলকে বাদও দিই আর টপ কোয়ার্টাইল বাদ দিই, মাঝখানের যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, 2nd and 3rd, সেখানে তো আরও বেশি ইনকাম হওয়ার কথা। সেই ইনকামটা আমরা কোথাও দেখি না। মাইন্ডেড, এটা কিন্তু প্রত্যেকের, মানে ওই যে বললাম আপনার কাজের লোকেরও, আপনার বাচ্চা, আপনার রিটায়ার্ড মা, রিটায়ার্ড বাবা, মানে 80-84 বছর হোক আর সে তরুণ হোক, সবারই গড়ে 3,000। সো এই এখন এটাতে সমস্যা কী, কেন আমি এত হতাশ এটা নিয়ে? এটাতে সমস্যা হচ্ছে এই স্ট্যাটিস্টিকটা, এই ডায়াগনোসিসটা আপনাকে অন্যান্য অনেকগুলো ভুল কাজে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। যেমন আপনি ধরুন আপনি প্লেন চালাচ্ছেন, আপনি পাইলট, আপনি যদি জানেন যে ইউ হ্যাভ, মানে আপনার গ্যাসোলিন, আপনার জেট ফিউল ভরা, আপনি কিন্তু নিশ্চিন্তে ক্রুজ কন্ট্রোলে দিয়ে আপনি নোবেল পড়বেন, আপনার তো টেনশন নেই। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি যদি জানেন আরে আমার তেল রিজার্ভে চলে গেছে, আর আমাকে তুমি বলছো তেল এখন হাফ আছে, ফুল আছে। কি হচ্ছে, ডেট টু জিডিপি বলা হচ্ছে, তোমার জিডিপি আজকে তো দেখলাম 61 লক্ষ কোটি টাকা। সো 24 লাখ কোটি টাকা তো এটা নাথিং। একজন অর্থমন্ত্রী বলবেন যে যাও, মানে গো হোম, কারণ আমার জিডিপি হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে ভাই, জিডিপিটা তো সরকারের ইনকাম না, জিডিপি তো রাম, রহিম, লক্ষণ, মানে সবিতা, সবার যৌথ ইনকাম, প্লাস অল দ্য বিজনেসেস। এই জিডিপি যদি আপনার হাতে কটটুক আসে, আপনার হাতে আসে শুধু রেভিনিউ পোর্শনটা, আমি মনে করি প্রপার অ্যান্ড মোর অ্যাকুরেট রেশিও হবে ডেটও না, ডেট সার্ভিসিং কস্ট। বিকজ আপনি যদি 1% লোন করতে পারেন, আর আমি ওয়ারিসুল করিম যদি 12% লোন করি, তাহলে আমার বরোয়িং পাওয়ার চেয়ে আপনার বরোয়িং পাওয়ার 12 গুণ বেশি। কারণ আপনি তো বুঝছেন, আপনি $1,00,000 বড় করলে আপনি ইন্টারেস্ট পে করেন 1 থেকে 1.5%, আর আমি পে করি 12%। আমাদের বাংলাদেশের বরোয়িং পাওয়ার, ইভেন আমি আজকে হিসাব করে দেখেছি, ইন্ডিয়াতেও যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ বরোয়িং সভরেন ডেট, তার চেয়ে অনেক বেশি, আর উন্নত বিশ্বের চেয়ে তো বেশি। এখন ওনাদের এখানে 2-4 জন আমাদের মতোই অর্থনীতিবিদ, ওনাদের মানে না জেনে না বুঝে অন্য কনটেক্সট থেকে জাস্ট একটা ইনফরমেশন পিক আপ করে যে আরে আমেরিকার তো ডেট টু জিডিপি রেশিও, আমেরিকার জিডিপি হচ্ছে 19, মানে রেভিনিউ কালেকশন 19, ইয়ে হচ্ছে 39 ট্রিলিয়ন হচ্ছে তাদের লোন। আর আমেরিকা তো 39-এর এগেনস্ট আমি সেদিন হিসাব করে দেখলাম তোফায়েল, দে পে অনলি 1.1 ট্রিলিয়ন অ্যাজ ইন্টারেস্ট, মানে ওদের অ্যাভারেজ কস্ট অফ ডেট সার্ভিসিং ইজ অনলি 2.5%। আর আপনার কত? আপনার বিদেশি লোনের উপর যদি আমি 0 ধরি, 0 তো না, অ্যাটলিস্ট 2.5, দেশিগুলোর উপর যদি 10ও ধরি, তাও অন অ্যাভারেজ মোর দ্যান 5। আমরা আজকে হিসাব করে দেখেছি আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে কস্ট অফ সভরেন ডেট ইজ অ্যাবাউট 7%। তাহলে আমেরিকার 2.5, তাহলে আমেরিকার চেয়ে আপনি কিন্তু অলরেডি 3 গুণ বেশি ডেটে আছেন। আমাদের 24 লাখ কোটি মানে কিন্তু এখন 72 লাখ কোটি, তাই না? সো এই মানে ইন দ্য কনটেক্সট আপনাকে জিনিসটা বুঝতে হবে। বাজেটে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের অ্যাসপিরেশন নিয়ে আমার কোনো আন্তরিকতা নিয়ে সন্দেহ নেই। স্পেশাল মাননীয় প্রধানমন্ত্রী উনি ধরুন ইউকেতে একটা ওয়েলফেয়ার সোসাইটি, সেখানে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স আছে, স্টুডেন্ট অ্যালাউন্স আছে, বাচ্চাদের জন্য আছে, বিভিন্ন ধরনের উনি দিতে চান।
কিন্তু দেয়ার সামর্থ্য তৈরি করার জন্য যে কাজটা ওনার করা দরকার ছিল সেটাকে আমি স্ক্যাফোল্ডিং বলি। আপনি ছোট চারা হলে দেখেন চারপাশে চারাটা একটু, কিন্তু চারপাশে খাঁচাটা কত বড়। আপনি অর্থনীতিকে আরও 2-3 বছর আপনি লো ট্যাক্স দিয়ে, লো টেম্পারেচার, ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এ লো ট্যাক্স, যে এখন তুমি তোমার মোর ডিসপোজেবল ইনকাম হাতে থাকুক, তুমি খরচ করো, যে আপনি খরচ করলে আমি চাকরি পাবো। যেমন নর্থ সাউথে যদি স্টুডেন্ট এনরোল্ড হয় দেন আমি টিচার নিতে পারবো, তাই না? আরো আলোচনা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। বিরতির সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। দর্শক আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব সিদ্দিক, মানে একটু বড় বড় ফিগারের বাইরে এসে সাধারণ মানুষ একটু সহজবদ্ধভাবে যে জিনিসগুলো বুঝতে চায় তার একটি ব্যাপার হচ্ছে করমুক্ত আয়ের সীমা। করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে, কিছু 3.5 লাখ থেকে 3,75,000 করা হয়েছে, কিন্তু স্ল্যাব 7 থেকে নামিয়ে 6 আনা হয়েছে। আবার বাধ্যতামূলক যে পেমেন্ট সেটা 5 থেকে 10% করা হয়েছে, ওদিকে সর্বোচ্চ যেটি সেটিও 30 থেকে 35 করা হয়েছে। সার্বিকভাবে মধ্যবিত্তের তো আরো বেশি কর দেওয়ার বাধ্যবাধকতা চলে আসলো। মধ্যবিত্তের জন্য স্বস্তি কোথায়? করের বিষয়টা আসলে যে মানে আমাদের এখানে ট্যাক্স সিস্টেমটাই আমি বলবো যেটা আসলে অনেকটা শিফটিং অফ ট্যাক্স যেটা হয় এটা একটু অন্য ধরনের প্যাটার্ন। বহির্বিশ্বে কিন্তু সেখানে স্যার আছেন, উনি আমার চেয়ে ভালো জানবেন যে ডাইরেক্ট ট্যাক্সটাকে কিন্তু বেশি এমফ্যাসাইজ করা হয়, অফকোর্স, হ্যাঁ, সেটাই প্রোগ্রেস। ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। সব দেশেই কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটাকে বেশি এমফ্যাসাইজ করা হয় এবং ওইভাবে ট্যাক্স স্ট্রাকচারটা আমরা সেট করা হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বেশি এমফ্যাসাইজ করা হয়, নট ডাইরেক্ট ট্যাক্স। কারণ ডাইরেক্ট ট্যাক্স হলে কিন্তু আপনি বুঝতে পারেন, ইউ ফিল দিস ট্যাক্সেশন, হোয়াট টাইপ অফ ট্যাক্সেশন। কিন্তু ইনডাইরেক্ট আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেন কিন্তু আমি জানতেছি না আমি ট্যাক্স, বিভিন্ন সেবায় ব্যাট, এটা একটা টেকনিক। তো আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতেও ইনডাইরেক্ট ট্যাক্স বেশি হয়, ডাইরেক্ট ট্যাক্স কম হয়। তো এটা অনেক দেশে হয়তো 20%, অনেক দেশে 30%। কিন্তু আমাদের তো অবস্থা এরকম যে পরোক্ষ ট্যাক্স দিতে হচ্ছে, এদিকে আবার প্রত্যক্ষ করও তো বাড়ছে। হ্যাঁ, প্রত্যক্ষ কর বাড়তেছে কিন্তু ওইভাবে বাড়তেছে না। আপনি কি মনে করেন যে আমাদের দেশে 13-14 মিলিয়ন মাত্র ট্যাক্স পেয়ার? সেখানে তো আসলে মানে আরো বেশি অবশ্যই, কিন্তু বলা হচ্ছিল যে যাদের সম্পদ আছে তাদের সম্পদ কর বসিয়ে তাদের আপনি, হ্যাঁ, আমরা এই জায়গায় একমত যে ট্যাক্সেশন পলিসিটা আমাদের মধ্যে হয়তো অনেকটা আছে, যেটা অনেকের কাছে সহজবোধ্য না, অনেকটা মানে আগেরকার নিয়মে করা হয়। বা একটা ট্যাক্স যদি আমি রিটার্ন সাবমিট করতে যাই অনেক জিনিসকে আমাকে ফেস করতে হয়, এটাকে আরও সিম্পলিফাই করা যায় কি না, মানুষ যাতে এটা উদ্বুদ্ধ হয়। এবং ট্যাক্স বেনিফিটটা কি, মানুষ তখনই ট্যাক্স দিবে, উদ্বুদ্ধ হবে বেশি যখন সে বেনিফিটটা দেখতে পারবে। সেটা কি দেখতে পাচ্ছে ট্যাক্স পেয়ার? যে আমি ট্যাক্স দিচ্ছি, সাপোজ আপনি বছর শেষে গিয়ে 2 লাখ টাকা ট্যাক্স দিলাম বা আমি 1 লাখ টাকা ট্যাক্স দিলাম, তো আমি কি বেনিফিটটা, আমি অ্যাজ এ সিটিজেন, ট্যাক্স পেইং সিটিজেন, আমি কি কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছি, আদৌ পাচ্ছি কি না? এখন ওয়েলফেয়ার স্টেট, আমরা ডেমোক্রেসি স্টেট ইজ এ ওয়েলফেয়ার স্টেট। তো ওয়েলফেয়ারে আমরা কোন কোন ইয়েটার ফেস আমরা পাচ্ছি? তো আপনি মনে করেন যে ট্রেনে যাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, বা আপনার এমনকি আপনি স্বাস্থ্যসেবা আমরা কতটা পাচ্ছি, সরকারি স্বাস্থ্যসেবার মানটা। তো সেজন্যই তো উদ্বুদ্ধ কি করে হবে? মধ্যবিত্ত এখন চাপে থাকবে, তারপর আবার ট্যাক্স দিবে, তার বিপরীতে কি পাচ্ছে? সব হিসাব নিকাশ তো মানে ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করে না, বা চাপ বাড়ছে যদি আমি সেবা না পাই। এখন সেবা এবং এখন, হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে যে ট্যাক্স যদি আমরা একবারে কমায় দেই তাহলে হাউ টু রান দি স্টেট, কারণ এখানে অপারেশনাল এক্সপেন্ডিচার আছে, প্রতিদিনই সরকারকে কিছু টাকা ব্যয় করতে হয়। কারণ এখানে অপারেশনাল এক্সপেন্ডিচার বলতে একটা এক্সপেন্ডিচার বুক করা হয় অ্যাকাউন্টসে। তো এই ক্ষেত্রে তাকে ট্যাক্স দিতেই হবে। কেতাবি কথা তো আছে, সরকার কিভাবে চলবে জনগণ ট্যাক্স না দিলে। জনগণ ট্যাক্স দেবে, কিন্তু জনগণকে আরো বেশি আয় করার সুযোগ তৈরি করে দেবে, সেটা সরকার কতটা পাচ্ছে? সেখানেই সরকারের কমিটমেন্টটা। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে, বেসরকারিদের ব্যাপারে সরকারের কোথায় আয় সৃষ্টি বা সম্পদ সৃষ্টি, সেই বিষয়গুলো কি বাজেটে সুনির্দিষ্ট? সেই বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, সেই বিষয়গুলো সরকারে বাজেটে যে 10টা অগ্রাধিকার খাত বলা হয়েছে, আপনারা হয়তো বাজেট স্পিচে দেখবেন যে 10টা তারা অগ্রাধিকার খাত আইডেন্টিফাই করছে, বা ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি, যে এই 10টা খাতকে তারা অগ্রাধিকার দিচ্ছে, যা খাতগুলোকে তারা আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করবে, মডিফাই করবে, আরও স্ট্রেংথেন করবে, করে তারা এই রাষ্ট্রকে তারা একটা মানে ওয়েলফেয়ার একটা স্টেটের দিকে
নিতে চায়, যাতে প্রত্যেকটা মানুষ ঠিক আছে, তারপরে এই সুবিধাটা বড় পায়। বড় কয়েকটা শিল্প গ্রুপ গ্যাসের সংযোগ পায়নি, বিনিয়োগ করে রেখেছে, সেই বিষয়ে সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়ার বিষয়ে তো কোনো আমরা প্রতিশ্রুতি দেখলাম না। না, এখানে হলো কি প্রতিশ্রুতি, আসলে ওভারনাইট কোনো প্রতিশ্রুতি দিয়েই কাজ হবে না। তাহলে কারণ কর্মসংস্থান অবকাঠামো যদি বিনির্মাণ আমরা যদি না করতে পারি, আমরা যদি রিফর্মটা ঠিক মতো করতে না পারি, তাহলে শুধু প্রতিশ্রুতি থেকে যাবে। আচ্ছা, কারণ আমরা বহু বছর বহু প্রতিশ্রুতি আমরা দেখছি, এর আগেও দেখছি, এখনও দেখতেছি। তো আমাদের হয়েছে কি, প্রতিশ্রুতির চাইতে রিয়েলিস্টিকটা কত, মানে আমাদের আসলে আমরা কি করতে চাই, আসলে অবকাঠামো কত বিনির্মাণ হচ্ছে, কয়টা রাস্তা হচ্ছে, কত গ্যাস পাইপলাইন আমাদের এখন সংযোগ দেওয়া যাচ্ছে, এবং গ্যাসের প্রোডাক্টিভিটিটা কীভাবে বাড়ানো যাচ্ছে, আমাদের নতুন নতুন কূপ খনন হচ্ছে কিনা। কারণ গ্যাস তো আনলিমিটেড না, এটা তো একটা লিমিটেশন আছে, তাই না? এটা তো আমাদের সেই উত্তোলনটাও তো করতে হবে। প্রক্রিয়া তো আমরা ধীর গতি দেখেছি অতীতে, এবং সামনে যে এক্সপার্টাইট হবে সেটাও এখন এটা ডিপেন্ড করে সরকারের ফরওয়ার্ড লুকিং পলিসির উপরে। এখন যদি আগের সরকারের কথা আমি বলি, যে আমরা দেখছি যে ইম্পোর্টে তাকে এমফাসাইজ করা হচ্ছে, এলএনজি করেন, ওই অমুক, মানে বিভিন্ন ধরনের ভাবে আমরা কিভাবে মানে একটা নিরবিচ্ছিন্ন রাখতে পারি তার একটা চেষ্টা। কিন্তু আমাদের দেশে যে এক্সপ্লোর করতে হবে, আমাদের যে সমুদ্রের নিচে যে বিভিন্ন খনিজ সম্পদ আছে, গ্যাস আছে, অনেক কিছু, এগুলো নিয়ে আমাদের কিন্তু ওইভাবে কোনো মানে গবেষণা বা কোনো ধরনের একটা ফরওয়ার্ড লুকিং পলিসি আমরা কিন্তু ওইভাবে দেখছি না। এখন কি আমরা ভালো কিছু পাবো? এখন ওনাদের যা বক্তব্য, ওনাদের যা স্টেটমেন্ট, তাতে তো আমরা আশা করতে পারি যে হ্যাঁ, তারা যদি নতুন সরকার, একটা গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে আসছে, তাদের দৃষ্টিভঙ্গি তো অবশ্যই জনগণের কল্যাণে হওয়া উচিত। কারণ তাদের এইবারে তো শেষ ভোট না, এরপরেও তো দেশে ভোট হবে, তাই না? তো এখন যদি এই সরকার যদি তারা মনে করে যে তাদের নির্বাচনী ইশতেহারে, এবং এই বাজেটে একটা জিনিস আছে যে নির্বাচনী ইশতেহারের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট আছে। তো অ্যালাইন করার মানেটাই কি, অ্যালাইন করার অর্থটা কি, যে আমাদেরকে আবারও জনগণের কাছে যেতে হবে, পলিসি মেকারদেরকে, যারা আজকে বাজেট প্রণয়ন করেছেন বা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, ওনাদের কিন্তু আবার জনগণের কাছে যেতে হবে। তাই ওনাদের যে নির্বাচনী ইশতেহার কিন্তু আমাদের কাছে আছে, সবার কাছে আছে, ওয়েবসাইটেও আছে, আপনি কিন্তু পড়ে দেখতে পারেন। দেখার পরে বাজেটের সাথে অ্যালাইন করতে পারেন, কি তারা নির্বাচনী ইশতেহারে কি বলছে, বাজেটে তারা কি বলছে। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তারা নেক্সটে আবার তারা আবেদন করলে মানুষ সাড়া দিতে পারে। আর যদি না করে, তাহলে তো তখন মানুষ বলবে যে ভাই, তুমি তো 5 বছর আগে এই কথা বলছিলা, 5 বছরে কই, তুমি 5 বছরের সময় পাও নাই করতে। তখন কিন্তু তারা কিন্তু ওইভাবে আবেদনটা মানুষের কাছে রাখতে পারবে না। এই জন্য মনে করি, যেহেতু ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ভোটেড বাই দ্য পিপল, আমরা আশাবাদী যে ওনারা যে কমিটমেন্টটা দিয়েছে জনগণের কাছে, ওনারা রাখবেন এবং রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ জনাব সিদ্দিক। জনাব করিম, আমরা দেখলাম যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, এবং আশা করা হচ্ছে যে ভবিষ্যতে এনবিআর এর সংস্কার আসবে। তো এটার সাথে এটা অ্যালাইন করা যেত না, যে যেহেতু সরকারের বেতন বাড়ছে, সেহেতু এনবিআর এর এই সংস্কার, এটার সাথে এটা বাধ্যতামূলক করে এটাকে, মানে যেটা আমরা দেখেছি এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে মানে অন্তর্বর্তী সরকারের সময়, যেহেতু সরকারের বেতন বাড়ছে, এবং এর আগেও 2015 সালে এই বেতন বাড়ানোর সময় তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে যেহেতু বেতন বাড়ছে সেহেতু দুর্নীতি কমবে। গতকালও অর্থমন্ত্রী আশা করেছেন যে যেহেতু বেতন বাড়ছে দুর্নীতি কমবে। আমরা এর আগে একবার দেখেছি যে আমরা পাইনি বা প্রতারিত হয়েছি। সরাসরি যদি একটু হার্শলি বলি, তাহলে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতারিত হয়েছে। বেতন বাড়ানো হয়েছে, দুর্নীতি কমেনি, আবার বেতন বাড়ানো হচ্ছে, দুর্নীতি কমবে কিনা আমরা জানি না। এখন এনবিআর সংস্কারের ইস্যুতে আন্দোলনের মাধ্যমে সেখানে করা গেল না, আবারও সংস্কারের কথা আসছে। তো এটার সাথে এটা কি যুক্তিযুক্ত বা অ্যালাইন করা যেত না? এটা ওয়ান্ডারফুল একটা টপিক এবং এক্সট্রিমলি টাইমলি ইউজফুল। আপনি শুধু এনবিআর এবং দুদক, মিনিমামে দুটাকে যদি আপনি শুধু সংস্কার না, আপনাকে রিঅর্গানাইজ করতে হবে, পুনর্গঠন, টোটাল রিকনস্ট্রাকশন দরকার। এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে, ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিজ। ইন্ডিপেন্ডেন্ট কীভাবে করবেন, যেসব জিনিস ইভেন জুলাই চার্টারেও আসে নাই, আই উড লাইক দ্য গভর্নমেন্ট টু গো ইভেন ফার্দার, স্টেপ এহেড। কীভাবে, ধরুন আমরা কমার্শিয়াল ব্যাংকে বা কর্পোরেট আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আনো, তোমার শেয়ার হোল্ডার না, এক্সিকিউটিভ না, কিন্তু মানে নন এক্সিকিউটিভ, নন শেয়ার হোল্ডার, টোটালি একজন, ধরুন আমি সিদ্দিক ভাইকে আমাদের নর্থ সাউথের বোর্ডে নিয়ে গেলাম, জাস্ট অ্যাজ এ প্যারেন্ট অর অ্যাজ এ কনশাস সিটিজেন, অ্যাজ এ জার্নালিস্ট। এরকম আমরা যদি কমার্শিয়াল ব্যাংকের বোর্ডকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বানাতে পারি, এটা ক্যাডবেরি কমিটি থেকে, ইংল্যান্ড থেকে আসছে, এটা সারা ওয়ার্ল্ডে এখন এ ওয়াইভ গত 30-35 বছরে অনেক দূর স্ট্রং হয়েছে। আমরা প্রথমে 1-2 জন, এখন অনেক জায়গায় ইভেন 50%-এর বেশি। এমনও বোর্ড আছে ইউকেতে যে 12 জন বোর্ড মেম্বার মধ্যে 8-9 জনই ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আপনি এখন এনবিআরে কি আপনি ইন্ডিপেন্ডেন্ট মানুষকে, যে কখনো সিভিল সার্ভিসে ছিল না, ট্যাক্স ক্যাডারে ছিল না, কাস্টমস ক্যাডারে ছিল না, তাকে আপনি সরাসরি
ধরুন কোনো এক ডক্টর সিকান্দার বক্ত বা একজন মানে সিদ্দিকুর রহমান অথবা একজন শোয়েব মোহাম্মদ, তাকে আপনি বোর্ডে বসিয়ে দেবেন। আচ্ছা, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট বানানো। সে নারী হতে পারে, উপজাতি হতে পারে, মানে যে কোনো, ইভেন সাধারণ ট্যাক্স পেয়ার হতে পারে, মানে কমন সেন্স বলে সিটিজেন। দেন আপনি এই একই জিনিস দরকার দুদকে। কেন শুধু ব্যুরোক্র্যাটরা থাকবে? যেমন কিছু 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 জায়গা আছে, ওয়াসাদ থেকে দেখবেন এখন বিটিআরসিকে একটা বানিয়েছে, বিইআরসিও, যেগুলো আজিব যে সেনাবাহিনীর একেবারে মানে কি ওদের লিজ নেয়া। ওয়াসার প্রধান একেবারে আজীবন সেনাবাহিনী থেকে হতে হবে। এটা আমরা এইটিজে এসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তখন, মানে এখন সেনাবাহিনীর ব্যাপারে অত ক্ষোভ নেই সাধারণ ছাত্রদের, কিন্তু আমি মনে করি দিস প্লেসেস শুড বি কম্পিটিটিভলি প্লেসড, এবং কাকে আপনি দিচ্ছেন সেই সিলেকশনটা শুড বি ইন দ্য পার্লামেন্ট। তাকে পার্লামেন্টের ওই যে আমেরিকার যে সিনেট যে মানে হিয়ারিংয়ের মাধ্যমে আসে, আপনি বিইআরসির বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিটিআরসি, এগুলো ভেরি বিগ পাওয়ারফুল। এগুলো এক একটা জরিমানা করে 12-13 হাজার কোটি টাকা। সেখানে প্রায় আপনি পুরো মানে ঢাকা জেলা আপনি 2-3 বছর চালিয়ে নিতে পারবেন। আচ্ছা যাক, সো ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল অ্যান্ড অ্যাকাউন্টেবল, এটা করার প্রয়োজন আছে। এটা সরকার করতে পারছে না, এবং না করে সে বলছে যে রেভিনিউ কালেকশনও বাড়াবে, অটোমেশনও করবে। আর অটোমেশন নিয়ে অবশ্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেই, কবে নাগাদ এনবিআর না, সংস্কার এই হবে ব্যাপারে কোনো কৌশল নেই। বলেছে যে আবারও সংস্কারের উদ্যোগ নিবে সরকার। কিন্তু এই উদ্যোগটা তো বাজেট স্পিচের দিন আসার কথা না। ওনার গত 4 মাস থেকে তো আমরা মানে তোড়জোড় থাকার কথা। গভর্নমেন্ট তো জাস্ট জুলাই মাসের 1 তারিখে আসবে না। বাজেট ডকুমেন্টে সেটা থাকা জরুরি, বাস্তবায়ন হওয়াটা জরুরি। বাজেটে না থাকুক, অন্যান্য কোনো মিটিংয়ে, নিউজ পেপারে, সরকারের এজেন্ডার মধ্যে এটা নেই। উল্টো দুদক তো খালি পড়ে আছে। হু কেয়ার্স? আচ্ছা, এখন আসুন, আপনি শুধু এটা আমাদের দেশে আর বৈষম্যের একটা বড় জায়গা। আপনি শিক্ষার কথা বলছেন বা সরি আপনি বেতনের কথা বলছেন, যে পাবলিকে আপনি বেতন দেবেন, আমরা প্রাইভেটে কী করব? পাবলিকে শুধু কি বেতন দিয়েছিল? আছে না, বেতনের সাথে আপনি 50 লক্ষ টাকা শুধু গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, অলমোস্ট মানে বিনা সুদে 5% সুদে একটু সংকুচিত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা দেওয়া হয়েছিল। দিয়ে কি দুর্নীতি কমাতে পেরেছে? ওনার নিজের ড্রাইভার, নিজের পিয়ন 400 কোটি টাকা করেছে। এখন এই ব্যাপারে আমার ধারণা, আমাদের মাননীয় খসরু ভাই, ওনাকে আমি একটা গল্প না, একটা থিওরির কথা বলতে চাই। আই উড লাইক সময় শেষ। এবং আপনার ভিউয়ার্সদের দরকার যে দুর্নীতি কেন হয় এটা জানলে আপনি দুর্নীতি বন্ধ করার চিন্তা করতে পারেন, তাই না? কাশি কেন হয় এটা জানলে আপনি ওষুধ। ফ্রড ট্রায়াঙ্গেল বলে একটা জিনিস আছে, ফ্রড ট্রায়াঙ্গেল, এটার মধ্যে 3টা জিনিস আছে। নাম্বার 1 হচ্ছে নিড, আপনার প্রয়োজন থাকতে হবে। নাম্বার 2 অপরচুনিটি, অ্যান্ড নাম্বার 3 জাস্টিফিকেশন। এখন নিড তো আমাদের সবার আছে। আমাকে আপনি যাই দেন, আমি আরও বেশি চাই, তাই না? আমরা আরও প্রমোশন চাই, আমি এখন ডিন, আমি উচ্চতর পদে যেতে চাই। এটা আপনি বন্ধ করতে পারবেন না, নিড থাকুক। অপরচুনিটি বন্ধ করবেন আপনি। এখন বেতন বাড়ানোর মাধ্যমে আপনি ইউ আর অ্যাড্রেসিং মাই নিড, যে আপনি কফি খেতে চাচ্ছেন, যে স্যার আপনার কফি, আপনি এখন তো আর ভাঙচুর করার দরকার নেই, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনার তো কফি দেওয়া হয়েছে। নিডটা আপনি কিছুটা অ্যাড্রেস করছেন বাই পেইং মি মোর। কিন্তু অপরচুনিটি যদি থাকে, এই যে এবার আমাদের সবচেয়ে বড় দুর্নীতিগুলো যারা করেছে, সেই নজরুল ইসলাম মজুমদার, সেই যাদেরকে আজকে জেলে রেখেছেন, সেই এস আলম, এবং মানে মাননীয় অর্থমন্ত্রী নিজে তো 11টা গ্রুপই বলেছেন একজনের। সো এই যে ইভেন অনেক বড় বড় সাংবাদিক আজকে দেশে থাকতে পারছে না, বা ওনাদের নামে হুলিয়া, এই অপকর্মগুলো কিন্তু গরিবরা করে নাই। এবং সবচেয়ে বড় ধরনের মানে সেনাবাহিনী যাদের নামে অভিযোগ উঠেছে। সো আপনি অপরচুনিটি বন্ধ না করলে, আর এক্সপোজ জাস্টিফিকেশন, আরেকটা বড় জিনিস হচ্ছে আমরা অপরাধ করি, অপরাধকে আবার জাস্টিফাই করার চেষ্টা করি। এগুলো না করলে আপনি এটা অ্যাড্রেস করতে পারবেন। ধন্যবাদ। মনে হয় টাইম বেশি নিয়ে ফেলেছি। আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব সিদ্দিক, আমরা মানে অর্থমন্ত্রীর বাজেট আলোচনায় পাচারের মানে উনি কি অর্থনীতি পেয়ে গেছেন সেই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে উনি বলেছেন যে আসলে যে কত টাকা পাচার হয়ে গেছে। আবার এটাও ঠিক যে পাচারের অর্থ ফেরত পাওয়া যাবে সে বিষয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরই সংশয় প্রকাশ করেছেন। পাচারের টাকা ফেরত পাওয়ার ঘটনা উনি বলেছেন যে 2% বেশি না, বড় বড় অঙ্কের যেসব পাচারের ঘটনা। বাট উনি বলেছেন যে যারা পাচার করেছে তাদের স্বস্তিতে থাকতে দিবেন না। তো এই যে পাচার নিয়ে আমরা পলিটিক্যাল বক্তব্য অনেক শুনি, যে টাকা পাচার হয়েছে আসলেই আপনিও কি তাই মনে করেন যে আসলে এই টাকা আসলে অর্থনীতিতে ফিরিয়ে আনা সম্ভব নয়? অর্থমন্ত্রী যদিও আশাবাদী বা অন্য অনেক। ধন্যবাদ। আসলে এই পাচার হওয়া অর্থ ফিরে আনাটা একটা কঠিন কাজ। আসলে যারা বলেছেন বা আমাদের মাননীয় গভর্নর মহোদয় বা অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আসলে এটা ওনারা আসলে বাস্তব এবং সত্য কথাই বলেছেন। আসলে
জাতিকৃত মিথ্যা বিভ্রান্ত কোনো তথ্য দেওয়াটা তাদের জন্য কাম্য কিন্তু নয়। ওভার দ্য ইয়ার যখন কিন্তু- বলে যে পাচারের অর্থ ফিরিয়ে এনে দেশের ওই অর্থনীতিকে অর্থ- সমৃদ্ধ করব, এটার সাথে এটা সাংঘর্ষিক। না, এটা ফিরিয়ে আনা মানে রাতারাতি ফিরিয়ে আনা সম্ভব না। আচ্ছা, কারণ একটা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের আইন আছে, সেই আইনে আপনাকে ফেস করতে হবে। আপনার একক দেশের আইনের সাথে একক দেশের আইনের অনেকগুলো বৈপরীত্য চিত্র আছে। আপনাকে ক্লেম করতে হবে, ক্লেমটা ভ্যালিড কিনা এটাও আগে জাস্টিফাই করতে হবে। মনে করেন সাপোজ আমাদের একটা ফান্ড, মনে করি যে আমি যে ফিলিপাইনে চলে গেছে, অথবা আমাদের একটা ফান্ড সিঙ্গাপুরে চলে গেছে, আমি সিঙ্গাপুর গভর্নমেন্টকে বললেই যে উনি ট্র্যাক করবে, নো। আপনাকে ভ্যালিড গ্রাউন্ড দেখাইতে হবে, তার কাগজপত্র, অনেক লট অফ ডকুমেন্টস আপনাকে শো করতে হবে, দেন তারা অ্যাক্ট করবে। তো এটা রাতারাতি আসলে কোনো দিনও সম্ভব না। এটা নিয়ে অবশ্যই আমাদেরকে ফাইট করতে হবে এবং কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনেই হবে না। এবার জন্য কমিটি আছে, কাজ করতেছে, এবং কিছু অলরেডি 2-1টা পজিটিভ নিউজও চলে আসছে। তো এটা আমরা আশাবাদী, যদি আমাদের নিরবচ্ছিন্ন দেশপ্রেমকে যদি ধারণ করে যদি আমরা অগ্রসর হই, তাহলে একদিন না একদিন আমরা এই টাকা ফিরিয়ে আনতে পারবো। দেশপ্রেমের কথা যখন বললেন, আমাদের অবশ্যই। সময় যেহেতু কম, আর সংক্ষেপে জানতে চাইছিল হচ্ছে যে দুর্নীতি হ্রাস করার ব্যাপারে বা দুর্নীতি দমন করার ব্যাপারে অর্থমন্ত্রীর বা বাজেটে আপনি কি দর্শন বা কি দিক নির্দেশনা পেয়েছেন? আমাদের দুর্নীতি তো একটা বড় সমস্যা। দেখেন, এখানে হচ্ছে কি, দুর্নীতিটা মানে এটা একটা এখন গ্রাস রুট লেভেল পর্যন্ত চলে গেছে। মানে অটোমেশনের কথা আমরা প্রায় বলি, এটা অটোমেশন হয় না, শোনেন, এখানে দুর্নীতি বাড়ে। এখানে বিভিন্ন ডোনার এজেন্সি বা যারা এগুলো নিয়ে কাজ করে বহির্বিশ্বে বা গ্লোবালি, তাদের একটা রিকমেন্ডেশন আছে যে হিউম্যান টাচ কমাতে হবে আচ্ছা, যে কোনো কাজেই। হিউম্যান টাচ, অটোমেশন বাড়াতে চায়। হ্যাঁ, হিউম্যান টাচ। অটোমেশন করবেন না কি করবেন এটা আপনার আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা বলবো হিউম্যান টাচ কমাইতে হবে। হিউম্যান টাচ ইন দ্যাট সেন্স, সে আপনি একটা অফিসে গেলেন, একটা কাগজ দিতে হবে একজনকে, নো, আপনি কাগজটা মেল করে দিবেন বা কাগজটা আপনি অন্যভাবেই তাকে দিবেন। এক কথায় এখন আপনি দেখেন, হয়তো আমাদের দেশে না, এটা অনেক দেশে অলরেডি চালু হয়ে গেছে, আপনারা দেখছেন। এখন বিশেষ করে প্রতিবেশীতে ইন্ডিয়া, আচ্ছা, অনেক ব্রাঞ্চের লোক সংখ্যা কমে গেছে ব্যাংকে। হ্যাঁ সিদ্দিক ভাই, আমরা পয়েন্টটা ধরতে পেরেছি। হ্যাঁ। সরকার, আপনি বলছেন হিউম্যান টাচ কমাতে হবে, তাহলে হয়তো দুর্নীতি কমবে। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আমার কাছে আর ডক্টর করিমের কাছে আসতে হবে। যে ডক্টর করিম, যে ব্যবসায় খরচ কমানো এবং ব্যবসা সহজ করার কথা বারবার বলেছেন অর্থমন্ত্রী। আমাদের যে অটোমেশন হয় না, আমাদের যে ব্যবসায় 7 দিনের ভিতর প্রধান অর্থমন্ত্রী যে আশা দেখিয়েছেন যে লাইসেন্স এবং অন্যান্য সেবার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে, এটা সদিচ্ছা, মানে ডকুমেন্ট হয়েই থাকবে বলে মনে হয়। এটার মানে ওনার সদিচ্ছাকে আমি সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু মনে হয় না যে বাস্তব যদি স্ট্র্যাটেজি না থাকে, মানে অলওয়েজ লিডারের দেওয়ার কথা ভিশন, ঠিক আছে, উনি ভিশন দিয়েছেন, ওনার কাছ থেকে আমি স্ট্র্যাটেজি আশা করছি না। কিন্তু ওনার পরে যে টোটাল ব্যুরোক্রেসি যে আছে, ওনার যে টিম, সেই টিমের কারো কাছ থেকে আমরা আশা করব যে কীভাবে তুমি হাউ আর ইউ গোনা গেট দেয়ার, কীভাবে কোনটা স্ট্রিমলাইন করবা, হিউম্যান টাচ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ওই সিদ্দিক ভাই এর আগে সেগমেন্টে একটা কথা বলেছেন যে সরকার তাদের যে দিয়েছে, ইশতেহার দিয়েছে, তার সাথে তাদের এবারের বাজেটটা অ্যালাইন। আমি মনে করি আংশিক অ্যালাইন্ড। সে বলেছে কার্ড দেবো, সে কার্ড দিয়েছে। সে বলেছে আমি ওই যে ফার্মার্স কার্ড দেবো, এটাও দিয়েছে, হেলথ ইত্যাদি। কিন্তু সে কি বলে নাই যে 18 মাসে 10 মিলিয়ন জবস, 1 কোটি জবস? এটা জাস্ট আজকে আমি অন দ্য রেকর্ড রেখে দিলাম যে 18 মাস ওয়েট করবো আমরা, ঠিক আছে, 1 কোটি। একই সরকার বলছে যে দেশে বেকার মাত্র 26 লাখ। ওনার ওই যে আপনি নির্বাচনের আগে ওনার যে ইশতেহার নিয়ে ওনার বক্তৃতা শুনবেন, 26 লক্ষ বেকার হলে আপনি 1 কোটি জবের দরকার কি, তাই না? তারপর বলেছেন কদিন আগে যে এই গাছগুলো লাগাতে 25 লক্ষ না 25 কোটি গাছ লাগাতে গিয়ে আমি 2.5 লক্ষ জব শুধু এখানেই হবে। সো সরকার কিন্তু যা যা বলেছে তার সাথে বাজেট কিন্তু অ্যালাইন না। কারণ মানে জব গ্রোথের, তাহলে আসুক যে আমরা ইয়েতে যে এনবিআর আমরা নতুন ক্যাডার এটা নেব, ব্যাঙ্কগুলোতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এভাবে, অথবা ইভেন স্কুলে আমাদের যে 4 কোটি বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করে, স্কুল কলেজ মাদ্রাসা মিলে, এখানে তো বিশাল ইনভেস্টমেন্টের সুযোগ আছে। লক্ষ লক্ষ মানুষকে ট্রেন করা, নতুন আমি চাকরি দিতে বলি না, যারা অলরেডি টিচার্স, সেই টিচারদেরকে আপনি আপ টু দ্য মার্ক নিয়ে আসার জন্য ট্রেনিং এবং আরও বেতন যদি বাড়ানোর কোনো ইমিডিয়েট জায়গায় থাকে, আমি মনে করি ওই যে বটম অফ দ্য পিরামিড, সেখানে গিয়ে বেতন বাড়ান। এনিওয়ে, এটা গেল আপনার একটা দিক। আপনি তারপর এসছেন যে ঋণের কথা। আমাদের দেশে আরেকটা বৈষম্য, আমি নর্থ সাউথের একজন শিক্ষক হিসেবে আমার মনে হয় আই ও দিস,
যদি এবার আমরা সরকারকে অ্যাপ্রিসিয়েট করি যে ওই যে একটা ট্যাক্স আছে 15%, সেটা 10-এ আনার প্রস্তাব করেছেন। কিন্তু আপনি কম্পেয়ার করে দেখুন, যারা পাবলিক আমাদের দেশে এখন 181টা ইউনিভার্সিটি আছে, এর মধ্যে পাবলিক মাত্র 60-এর মতো, প্রাইভেটই বেশি। আচ্ছা, পাবলিকে শেষ যদি করতে হবে। ইউসুফ, পাবলিকে যদি আপনি ঢাকা ইউনিভার্সিটিকে 1200 কোটি টাকা দিতে পারেন, প্রাইভেটের এরা কি বাংলাদেশের নাগরিক না? ওখানে 38,000, আমাদের 32,000, 1 টাকাও না দিয়ে আপনি উল্টো 10% ট্যাক্স বসাতে গেছেন। বরং আপনি যদি আসলে ছাত্রদের ভালোবাসতেন, তাহলে আপনি উল্টো এই ইউনিভার্সিটিগুলোকে বলতে পারতেন যে ট্যাক্স নেবো না, তুমি টিউশন ফি কমাও, তুমি আমাকে যে 180 কোটি টাকা দেবা, নর্থ সাউথে গতবার 180 কোটি টাকা নিয়ে গেছে, এই 180 কোটি টাকা তুমি বেনিফিট শুড গো ব্যাক টু দ্য স্টুডেন্টস, বিকজ দেয়ার প্যারেন্টস আর অলসো সিটিজেন্স অফ দিস কান্ট্রি। এটা গেল ঋণের ব্যাপারে। জাস্ট শেষ কথা ফর এয়ারের জন্য বলি যে বণিক বার্তা আজকে বলেছে যে 3 বছরে আমাদের ঋণ দাঁড়াবে 34 লক্ষ কোটি টাকা, এবং টিবিএস বলেছে 12.5 লাখ কোটি টাকা বাড়বে। একই, এরা বলছে 34, ওরা বলছে 36। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে 5 থেকে 6 বছরে আমরা ওই যে 5% ইনফ্লেশন তো দূরের কথা, আমার ধারণা আমরা 10 বছরের মাথায় হাত তুলে আমরা বন্ড দিয়ে বেতন দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ধন্যবাদ। এই ঋণের সুদ আসবে 1.5 লক্ষ কোটি টাকা উইদিন 5 ইয়ার্স, অ্যান্ড 3 লক্ষ কোটি টাকা উইদিন 10 ইয়ার্স, যদি আপনার 56-57 লাখ কোটি টাকা। ধন্যবাদ ডক্টর ওয়াসেল করিম এবং জনাব সিদ্দিক ইসলাম আমাদের এই বাজেট আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।